রামপুর নামে এক বন ছিল। সে বনে কামিনী কাক নামে এক বৃদ্ধা পাখি বসবাস করত। কামিনী কাকের অনেক জমি ছিল। তার জমিতে অনেক পাখি কাজ করত, কিন্তু তিনি প্রতিদিন শ্রমিকদের সাথে নিজেও খামারে যেত, আর প্রয়োজনে সে নিজেও কাজ করত। নিজের জমি, শ্রমিক সবকিছু সে নিজেই সামলাতো। আর ওনার কাজে সাহায্য করত টোনা নামে এক বিশ্বস্ত কর্মী। মাসিমা, তুমি হলে জমির মালিক, তোমার জমা জমির অভাব নেই, তুমি এসব কাজ কেন করছো? বসে আরাম করো মাসিমা, আমরা ঠিক কাজটা সামলে নিব। বাবা টোনা, তুই এটাকে অন্যভাবে নিস না। আমি ছোটবেলা থেকেই এই জমি জমাগুলো দেখে আসছি। তোরা যতই কাজ করিস না কেন, আমি যদি নিজে হাতে কাজ না করি তবে আমার শান্তি আসে না। তাই দয়া করে আমাকে বসতে বলিস না। আচ্ছা মাসিমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, দয়া করে কিছু মনে করো না মাসিমা। তোমাকে এই কথাটা বলছি কারণ আমি তোমাকে সম্মান করি। এখন থেকে তুমি একটু আরাম করো। আসলে তোমার বয়স হচ্ছে তো, তাই বয়সের সাথে সাথে একটু আরামেরও প্রয়োজন আছে তোমার। বাবা টোনা, তোর কি মনে হয় আমি বুড়ো হয়ে গেছি? মাসিমা, আমার কি এত সাহস আছে তোমাকে বুড়ো বলার? কিন্তু এবার থেকে এই সবকিছুর দায়িত্ব তুমি কালু দাদাকে দিয়ে দাও। হ্যাঁ রে বাবা, কথাখানা তুই মন্দ বলিসনি। কালু শহর থেকে ফিরে এলেই আমি ওকে সব দায়িত্ব দিয়ে দিব। তখন আমি আর জমি দেখাশোনা করতে আসবো না। যাক গিয়ে সেসব কথা, এখন চল বাড়িতে যাই। এরপর কামিনী কাক ও টোনা বাড়িতে চলে যায়, আর কালু কাকও পড়াশোনা শেষ করে শহর থেকে বনে চলে আসে। বাবা কালু, কাল থেকে তুই আমার সাথে জমিতে যাবি। কিভাবে কাজ করতে হয় সে সব কিছু আমি তোকে শিখিয়ে দিব। মা, আমি শহর থেকে পড়াশোনা শেষ করে এসেছি, আর তুমি কিনা আমাকে চাষাবাদ শিখতে বলছো? আমি ওসব চাষবাস করতে পারবো না মা। দেখ বাবা, আমরা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করি। শিক্ষা আমাদের কাজকে আরো ভালো করে তোলে। তাই শিক্ষিত হয়েও কৃষিকাজ করা যায়। আমরা কৃষিকাজ করি বলেই বনের পাখিরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে। আমাদের কাজ নিয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই। এটা তোর বোঝার সময় হয়েছে। মা, কৃষিকাজ একদমই লাভজনক কাজ নয়, তাই আমি কৃষিকাজ করতে পারবো না। এটাই আমার শেষ কথা। আচ্ছা বেশ, তাহলে তুই বল, তুই এখন কি করতে চাস? মা, আমাকে একটু সময় দিতে হবে। আমি একটা ব্যবসা বা সরকারি চাকরি করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সময় দিলাম, কিন্তু একটা শর্ত আছে। তোকে এমন একটা চাকরি খুঁজে আনতে হবে যাতে ক্ষতি বা অসুবিধার সম্ভাবনা নেই। তাহলে আমি তোর কথায় রাজি। আচ্ছা ঠিক আছে মা। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু কাক ঈগল নামের এক বড় ব্যবসায়ীর কাছে যায়, আর ঈগলকে বলতে থাকে, ঈগল দাদা, আমি তোমার কাছে একটা দরকারে এসেছি। কি দরকার কালু? আসলে ঈগল দাদা, আমি পড়াশোনা শেষ করেছি, তাই একটা ব্যবসা করতে চাই। তুমি যদি আমাকে ব্যবসার কৌশলগুলো শিখিয়ে দিতে আমার উপকার হতো। কি বলছিস কালু? তোদের তো অনেক জমি আছে, তাহলে তুই ব্যবসা করতে চাচ্ছিস কেন? এত পড়াশোনা করে আমি চাষবাস করতে চাই না, তাই আমি তোমার কাছ থেকে ব্যবসার সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে এসেছি। ব্যবসা করা এতটাও সহজ নয়, তবে তুই যখন শিখতে চাইছিস তখন আমি তোকে ব্যবসার কৌশল শিখিয়ে দিব। তুই কাল সকালে আসিস। এরপর কালু কাক খুশি মনে সেখান থেকে বাড়িতে চলে আসে, আর তার মাকে সব কথা খুলে বলে। আর এভাবে সেই দিনও কেটে যায়। আর পরের দিন সকালে কালু কাক আবারও ঈগলের কাছে যায়। ঈগলের সামুদ্রিক ব্যবসা ছিল। প্রতিদিন তিনি জাহাজে করে প্রচুর জিনিস আমদানি ও রপ্তানি করত। আরে কালু, আয় আয়, তুই ব্যবসা করবি বলে সিদ্ধান্ত নিয়েছিস, তাই তো? হ্যাঁ ঈগল দাদা, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। কি হয়েছে? তুই তো প্রথম থেকেই প্রশ্ন করছিস। তুই ব্যবসা করবি? বাহ, এটা তো খুব ভালো কথা। তা বল, কি প্রশ্ন করবি? শোন কালু, তুই তো শিক্ষিত পাখি, কিন্তু তুই কেন যে ব্যবসা করতে চাইছিস আমি তো এটাই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আগের মতো কোনো ব্যবসা লাভজনক নেই। প্রতিযোগিতা বেড়েছে সবখানে, ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে,
ব্যবসায়ী জীবনে কোনো সুখ শান্তি নেই। তাহলে তুমি ব্যবসা করছো কেন? হ্যাঁ করছি, কিন্তু সমুদ্র বাণিজ্য আমার যে কোনো সময় লোকসান হতে পারে। অন্য দেশ থেকে জিনিস আনতে আমার লাখ লাখ টাকা অগ্রিম দিতে হয়। এর জন্য আমাকে সুদ নিতে হয়। জিনিসপত্র বিক্রি করার পর আমাকে সেসব ঋণ শোধ করতে হয়। এভাবেই আমি সমস্ত অর্থ সমুদ্রে ঢেলে দিচ্ছি। তাই আমার মনে একটুও শান্তি নেই। ব্যবসা কিংবা কৃষিকাজ বল, দুটোতেই আমার ক্ষতি আছে, বুঝেছিস? কিরে বাবা, তুই এত তাড়াতাড়ি ফিরে এলি যে? মা, ঈগল দাদার কথা শুনে বুঝতে পারলাম উনি তোমার মতো একইভাবে কষ্ট পাচ্ছে। কৃষিকাজ ও ব্যবসার ক্ষেত্রেও লাভ ক্ষতির সমান সম্ভাবনা আছে। তাহলে এখন তুই কি করতে চাইছিস? মা, আমি চাকরি করতে চাই। আচ্ছা বেশ, আমি তোকে আটকাবো না, কিন্তু তোর শর্তের কথা মনে আছে তো? হ্যাঁ মা, মনে আছে। যে কাজে ক্ষতির সম্ভাবনা নেই আমাকে সে কাজই করতে হবে, না হলে আমাকে চাষবাস করতে হবে। কালু কাক তার মায়ের কাছে অনুমতি নিয়ে শহরে যায় চাকরি করতে। আর শহরে গিয়ে কালু কাকের সাথে টুনির দেখা হয়। আরে কালু দাদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তা তুই কেমন আছিস? কালু দাদা, আমি বেশি ভালো নেই। কাজের অনেক চাপ, যদিও কাজটা ভালো তবুও কাজটা ছাড়তে চাই। আর বনে গিয়ে আমি শান্তিতে চাষবাসে মন দিতে চাই। তা তুমি শহরে কেন এসেছো কালু দাদা? এরপর কালু কাক টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি বলতে থাকে, কালু দাদা, সরকারি চাকরি পাওয়া একদম সোজা নয়। এটা যুদ্ধের মতোই কঠিন কাজ। তাই বলি কি, তুমি যদি ভালো থাকতে চাও তবে বনে গিয়ে তুমি তোমার বুদ্ধিমত্তাকে কৃষিকাজে লাগাও। টুনির কথা শুনে কালু কাকের চোখ খুলে যায়। আর সে সবকিছু বুঝে বনে ফিরে আসে। আর কালু কাকের মুখ দেখে কামিনী কাক বলতে থাকে, কি হয়েছে রে বাবা, তুই শহর থেকে ফিরে এলি যে? মা, আমি অনেকের সাথে দেখা করেছি এবং কথাও বলেছি। সবার কথা শুনে এটাই বুঝলাম যে কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই আমি ঠিক করেছি আমি কৃষিকাজ করব। বাবা, তুই ভেবেছিস শুধু কৃষিকাজেই কষ্ট আছে? এটা তোর ভুল নয়। তুই শুধু কৃষির অভিজ্ঞতাটাই করেছিস। বিষয়টা হলো, যে কাজে লাভ আছে সে কাজে ক্ষতিও আছে। ঠিক সেরকম যেখানে সুখ রয়েছে সেখানে দুঃখও রয়েছে। কোনো ব্যবসাতেই শুধু লাভ থাকে না, আমাদের জীবনের পথে কষ্ট থাকবেই। নিজেকে শুধু আত্মবিশ্বাসী হতে হবে, তবেই জীবনের সব কষ্টের সঙ্গে মোকাবেলা করা যাবে। মা, তুমি একদম ঠিক বলেছো। আমরা যেখানে আছি, যদি আমাদের মনে আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা যে কোনো অসুবিধার মুখোমুখি হতে পারি। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। এবার আমি কৃষিকাজে মন দিতে চাই এবং ফলন উন্নত করার উপায় বের করব। খুব ভালো কালু দাদা, তুমি আমাদের কাজের মূল্য বুঝতে পেরেছো। আসলে কোনো কাজই ছোট নয়। যে কাজটি করছে সবই তার উপর নির্ভর করে। কি বলো মাসিমা? আমি আর কি বলবো রে বাবা টোনা, আমি তোদের সাথে একমত। এরপর থেকে কালু কাক প্রতিদিন কৃষি কাজে যেত। আর কৃষিতে নতুন নতুন কৌশল করে খুব অল্প সময়ে ফলন দ্বিগুণ করে ফেলে। আর কৃষি কাজ করে যা যা লাভ হয় তা দিয়ে কালু কাক একটা সোনার বাড়ি তৈরি করে এবং গরিব অসহায় পাখিদের সাহায্য করে। শোন ছানা, তুই এখানেই খেলা কর, আমি তোর জন্য খাবার সংগ্রহ করে আনছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখানেই থাকবো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। শোন ছানা, আকাশ তো মেঘলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে। যদি ঝড় বৃষ্টি হয় তবে তুই আমাদের মাটির ঢিপিতে ঢুকে পড়িস, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, চিন্তা করো না। এরপর নাগিন তার ছানাকে রেখে খাবার সংগ্রহ করতে চলে যায়। এদিকে ওই বনেরই এক বিশাল বট গাছে বাসা বানিয়ে থাকতো টোনা আর টুনি নামের এক দম্পতি। টোনা দেখো, আমার ডিম ফুটে ছানা বেরিয়েছে, আমাদের ছানা। কিন্তু টোনা, আমার এক ডিম থেকে ছানা বেরিয়েছে, কিন্তু আরেক ডিম থেকে তো এখনো ছানা বেরোচ্ছে না। তবে কি এই ডিমটা নষ্ট হয়ে গেছে? আমার দুটো ছানা হবে না টোনা? তুমি মন খারাপ করো না, আমি দেখছি। টুনি, তুমি বরং আবার এই একটি ডিমে তা দাও। আমি আমাদের ওই ছানাকে দেখছি। আয় ছানা, আজ থেকে তোর নাম টুকি। এরপর টোনা টুকিকে কাছে নিয়ে তাকে সামলাতে থাকে।
আর টুনি আবারও তার পাখি ডিমগুলোতে তা দিতে শুরু করে। টুনি, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? টোনা দেখো, আমাদের মরা ছানা হয়েছে। কত স্বপ্ন ছিল আবার 2 ছানাকে আদর যত্নে বড় করব, কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হলো না টোনা। এভাবে কেঁদো না টুনি, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। সৃষ্টিকর্তা যা ভালো বুঝেছেন তাই করেছেন। তুমি শান্ত হও, টুকিকে সামলাও, আমি আমাদের মৃত ছানাকে কবর দিয়ে আসছি। এরপর টোনা তাদের মৃত ছানাকে কবর দিতে চলে যায়। টোনা মাটি খুঁড়ে তার ছানাকে একটা ফাঁকা জায়গায় কবর দেয় আর তার উপর একটা ফুল গাছও রোপণ করে দেয়। ভালো থাকিস ছানা। এ কি, চারপাশে তো বাতাস শুরু হয়ে গেল, মনে হচ্ছে ঝড় উঠবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, টুনি আর টুকিমা বাড়িতে একা আছে। টোনা এসব বলতে বলতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বজ্রপাত। টোনা এত ঝড় বৃষ্টির মাঝে একদম উঠতে পারছিল না। এই ঝড় বৃষ্টির মধ্যে তো একদম উঠতে পারছি না। আমি বরং ওই গাছটাতে আশ্রয় নেই, ঝড় বৃষ্টি কমলে তারপর বাড়ি ফিরতে হবে। আমাদের মাঠে ঝিপি গাছ একদম ভেঙে গেছে। মাছ এসে খাবার খুঁজতে গেল, এখনো তো ফিরলো না। এত ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন কোথায় যাব? তবে কি মাছ কোনো বিপদে পড়েছে? আমি একটু আশেপাশে খুঁজে দেখি তো। এরপর সাবধানে তার মাকে খুঁজতে বের হয়। অনেক তো বুঝলাম, কিন্তু মাকে তো কোথাও খুঁজে পেলাম না। তবে কি আমার মায়ের কোনো বিপদ হয়েছে? মা গো, মা কোথায় তুমি? আমি যে খুব ভয় করছে। ও মা গো, কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসের জোরে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে সাবধানার উপরে পড়ে যায়। ও মা গো, কেউ আছো? বাঁচাও! আমি তো ডালের নিচ থেকে বের হতে পারছি না। বাঁচাও! এদিকে সাবধানার মা নাগিন ঝড়ের কারণে একটি গুহায় আটকা পড়েছে। আমার ছানা না জানি এখন কেমন আছে। লেজে আঘাত পাওয়ার কারণে চলতেও পারছি না। না, আর দেরি করে চলবে না, এক্ষুনি আমার ছানার কাছে যেতে হবে। এরপর নাগিন গুহা থেকে বেরিয়ে পড়ে আর এদিকে ঝড় বৃষ্টিও কমতে শুরু করে। যাই, এবার বাড়ি ফিরে যাই। এ কি, কান্নার শব্দ কোথা থেকে আসছে? ওখানে মনে হয় কেউ পড়ে আছে, দেখি তো। এ কি, এটা তো একটা সাপ ছানা। এক্ষুনি ডালটা ছানার উপর থেকে সরাতে হবে। এরপর টোনা সাপছানার ওপর থেকে ডালটা সরিয়ে ফেলে। ডাল পড়ার কারণে সাপছানার শরীরে ক্ষত হয়ে যায়। কি ব্যথা করছে! মা, মা গো! এ কি, এই ছানার তো অনেকটা ক্ষত হয়েছে, কি রক্ত পড়ছে। এক্ষুনি এর চিকিৎসা না করলে তো এ মারা যাবে। সাপছানা, তোমার বাড়ি কোথায়? তোমার মা কোথায়? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার মা আমার জন্য খাবার আনতে গিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। আর আমাদের বাড়িটাও বৃষ্টির কারণে ভেঙে গেছে। সাপছানাটা বড্ড অসহায় হয়ে পড়েছে, আর ওর ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। এক্ষুনি ওর চিকিৎসা না করা হলে ও যে মরে যাবে। না না, আমি বরং একে আমার সাথে নিয়ে যাই। সাপছানা, তুমি আমার সাথে চলো, পরে তোমার মাকে খুঁজে বের করে তোমাকে তার হাতে তুলে দিব, কেমন? এখন চলো। এরপর টোনা সাপছানাকে নিয়ে চলে যায়। আর এদিকে নাগিন যখন তার বাসায় আসে, সে দেখে তার বাড়িটি ঝড় বৃষ্টির কারণে ভেঙে গেছে। এ কি, আমার বাড়ি তো একদম ভেঙে গেছে। তবে আমার ছানা, আমার ছানা কোথায়? কোথায় গেল আমার ছানা? আমার ছানাকে আবার খুঁজে বের করতে হবে। এরপর নাগিন জঙ্গলে তার ছানাকে খুঁজতে শুরু করে। আর এদিকে টোনা সাপ ছানাকে নিয়ে তাদের বাড়িতে আসে আর তার ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়। টোনা, এই সাপ ছানাকে তুমি কোথায় পেলে? যদি এই ছানা আমাদের কোনো ক্ষতি করে দেয়? না গো, ও আমাদের কোনো ক্ষতি করবে না।
ও খুব অসহায়। এরপর টোনা টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, আজ আমি আমার এক ছানাকে হারিয়েছি, আর বিধাতা আজই আমার কাছে আরেক ছানাকে এনে দিয়েছে। আজ থেকে এই সাপ ছানাকে আমি মায়ের মতো আগলে রাখবো। মা মা, তবে কি এ আমার বোন? হ্যাঁ রে মা, ও তোর বোন। আজ থেকে আমার এই ছানার নাম দিলাম দুষ্টু। আমার দুই ছানা, টুকি আর দুষ্টু। টোনা টুনি দুজনেই সাপছানাকে আপন করে নেয়। তারা বাবা মায়ের স্নেহে সাপছানা ও টুকিকে আগলে রাখতে শুরু করে। টুকি, এই যে তোর ফল, আর এই যে দুষ্টু তোর দুধের বাটি। আয় এবার দুজনেই তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। মা, আমরা তো বল খেলছি, আমরা এখন খাবো না। তোরা এখানে আসবি নাকি আমি আমার লাঠিটা আনবো? টুকি, খেলা বাদ দিয়ে তাড়াতাড়ি চল, নয়তো মা লাঠি এনে দুজনকেই মারবে। চল বোন চল। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি জমিতে যাচ্ছি সোনা, জমিতে ফসল ফলাতে হবে, তোরা সাবধানে থাকিস। টুনি, আমি গেলাম, তুমি দুই ছানাকে দেখে রেখো। এরপর টোনা জমিতে যাওয়ার জন্য চলে যায়। টোনা যখন জমিতে চাষ করছিল তখন হঠাৎই সে একটা চিৎকার শুনতে পায়। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এ কি, কোথা থেকে এমন চিৎকার আসছে? ওইদিকে তো কৃষকের জমি, চিৎকারটা ওই দিক থেকেই আসছে। গিয়ে দেখি তো, মনে হয় কেউ বিপদে পড়েছে। এরপর টোনা কৃষকের জমির দিকে যায় আর দেখে একটা নাগিন জালে আটকা পড়েছে। এ কি, তোমাকে জালে কে বন্দি করলো? একটা কৃষক আমাকে বন্দি করেছে, আমাকে তুমি বাঁচাও। এরপর টোনা নাগিনের জাল কেটে তাকে মুক্ত করে। তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে আরেকটু সাহায্য করবে? আমাকে একটু জল খাওয়াবে? তুমি জল খাবে? চলো আমার সাথে। এরপর টোনা নাগিনকে তার বাড়িতে নিয়ে যায়। টুনি, ছানারা কোথায়? এই তো বাবা, আমরা। এ কি মা, তুমি? মা, তুমি কোথায় গিয়েছিলে? আমার ছানা, আমার ছানাকে আমি খুঁজে পেয়েছি, তবে তুই এখানে কি করে এলি? এরপর সাপছানা তার নাগিন মাকে সবটা খুলে বলে। টোনা, আমি তোমার কাছে আবারও ঋণী হয়ে গেলাম। তুমি আমার সাথে সাথে আমার ছানারও জীবন বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ টোনা। নাগিন, ও আমার ছানা, তুমি আমার দুষ্টুকে আমার কাছ থেকে নিয়ে যেও না নাগিন, নিয়ে যেও না। আমি আমার মেয়েকে কোথাও নিয়ে যাব না, তোমাদের গাছের এই গোড়াতেই আমি বাসা বানাবো, আর সবাই একসাথে মিলেমিশে বাস করব। যেই কথা সেই কাজ। এরপর নাগিন টোনাটুনির বাসার নিচেই একটা বাসা বানায় আর দুই পরিবার মিলেমিশে বসবাস করে।